আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের আজকে নিউটনিয়ান বলবিদ্যার লেকচার নাম্বার ৮ যেটা আছে সেটা শুরু করার কথা, এবং আজকের লেকচারে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা গত ক্লাসে আমরা দেখছিলাম। আজকের লেকচারটা খুব ইন্টারেস্টিং একটা লেকচার। ইন্টারেস্টিং দুইটা অর্থে: এক, এইখানে আপনারা নতুন অনেকগুলো কনসেপ্ট শিখবেন, আর দুই, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো আমার দুইটা কারণে এই অংশটুকু খুবই পছন্দের, যে যদি ভেক্টরের কনসেপ্ট কারো ক্লিয়ার না থাকে, সে এসে এইখানে টের পাবে আল্লাহ ভেক্টর ঠিকমতো পড়ি নাই, আবার পড়া উচিত। আজকের ক্লাসে সেটা খুব ভালো মতো টের পাবেন। আর দুই নাম্বার হচ্ছে, এখান থেকে শুধু বোর্ড পরীক্ষা না, বুয়েট ভর্তি পরীক্ষা না, যে কোনো ভর্তি পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো চলেন শুরু করি। আমরা দেখব দ্বিমাত্রিক ক্ষেত্রে কিভাবে ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আমরা শুরু করব দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার থিওরি দিয়ে। আমি থিওরিটা আগে একটু আপনাদেরকে পড়ায় নিব, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব। আমরা দেখব দ্বিমাত্রিক গতিতে ভরবেগের সংরক্ষণশীলতা। এখন এখানে আমি আগে থিওরিটা পড়ায় নিব আপনাদেরকে, যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকে। তাহলে এই যে দেখেন, ভরবেগকে পি দ্বারা সূচিত করা হয়, তাহলে পি আই, আই দিয়ে ইনিশিয়াল বোঝানো হয়। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি সমান থাকে, পিআই যে ভেক্টরটা, এটা অবশ্যই পিএফ ভেক্টরের সমান হতেই হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা ভেক্টরকে দুইটা অক্ষে ভাগ করলে পি আই এক্স আই প্লাস পি আই ওয়াই জে ইকুয়ালস টু পি এফ এক্স আই প্লাস পি এফ ওয়াই জে। দেখেন, একটা ভেক্টর পি যদি হয়, পি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পি এক্স আই প্লাস পি ওয়াই জে দ্বারা। তাহলে ভেক্টরটাই যদি হয় পি আই, তাহলে কিভাবে লেখা যায়? পি আই এক্স আই প্লাস পি আই ওয়াই জে দ্বারা। এর মানে কি দাঁড়াচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব আমরা। এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। তাহলে পি আই এক্স ইকুয়ালস টু পি এফ এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। আর যদি আমরা যে গোলা নিয়ে কাজ করি, তাহলে পি আই ওয়াই ইকুয়ালস টু পি এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবরও ভরবেগ সংরক্ষিত থাকে। সুতরাং আমরা তাহলে পাচ্ছি যে কোনো অক্ষে কি থাকবে? ভরবেগটা সংরক্ষিত থাকবে। এখন আমরা এখানে একেবারে শুরু করব যে প্রবলেমটা দিয়ে। দেখেন, আমি আরেকবার রিপিট করে নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একেবারে মাথায় ঢুকিয়ে ফেলেন যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যেহেতু পরস্পর সমান,
আমি যদি ভেক্টর আকারে চিন্তাও করি তাহলে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ এবং এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কি থাকবে, সেম থাকবে। ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ এবং ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগ অবশ্যই কি থাকবে, একই থাকবে বা সেম থাকবে। তার মানে অক্ষ বরাবরও ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। যে কোনো অক্ষে ভরবেগ অবশ্যই সবসময়ই সংরক্ষিত থাকবে। তাহলে আমরা এইখানে একেবারে শুরুতে টাইপ 1 একটা ম্যাথ করব। টাইপ 1, এই টাইপ 1 এর টাইপটা হচ্ছে একটা স্থির বস্তু যদি বিস্ফোরিত হয়ে কয়েকটা টুকরায় পরিণত হয়। কোনো স্থির বস্তু বিস্ফোরিত হয়ে কয়েক টুকরায় পরিণত হলে প্রতিটি টুকরার বেগ কত হবে। আমার একটা স্থির বস্তু বিস্ফোরিত হয়েছে এবং কয়েক টুকরায় পরিণত হয়ে গেছে, তাহলে প্রতিটি টুকরার বেগ কত হবে সেটা আমাদের জানতে চাওয়া হলো। তাহলে দেখেন আমরা প্রবলেমটা এইভাবে করি। ধরেন একটা বস্তু যার ভর হচ্ছে এম, 10 কিলোগ্রাম। 10 কিলোগ্রাম ভরের একটা স্থির বস্তু ছিল। এখন এই স্থির বস্তুটা ভেঙে তিনটা টুকরা হইল। কয়টা টুকরা, 3 টুকরা। একটা টুকরা যার ভর 3 কিলোগ্রাম, সে ধরেন 4 মিটার/সেকেন্ড বেগে সোজা এক্স অক্ষে যাচ্ছে। একটা টুকরা যার ভর 2 কিলোগ্রাম, সে সোজা ওয়াই অক্ষে 6 মিটার/সেকেন্ড বেগে যাবে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তৃতীয় টুকরাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে, জিজ্ঞেস করলো তৃতীয় টুকরাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে, এটা আপনাকে জিজ্ঞেস করা হলো। এখন দেখেন আমি এই ম্যাথটা দুইভাবে সমাধান করব। প্রথম সমাধানটা হচ্ছে আমি একটু আগে যে থিওরিটা শিখছি সেই থিওরিটার অ্যাপ্লিকেশন দেখাবো। এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। আমরা ধরে নেই তৃতীয় টুকরাটি, মনে করি তৃতীয় টুকরা যার ভর m3 = 5 কিলোগ্রাম, এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল। এটা আমি ধরে নিচ্ছি যে তৃতীয় টুকরোটা এক্স অক্ষের সাথে থিটা কোণে কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে দেখেন শুরুতে এম সমান 10 কিলোগ্রাম, এর আদি বেগ ভিআই ভেক্টরটা কত, 0। এরপর বস্তুটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। 3 কিলোগ্রাম, এটা হচ্ছে m1, যাচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে। 2 কিলোগ্রাম হচ্ছে m2, সে যাচ্ছে 6 মিটার/সেকেন্ড বেগে। এবং তৃতীয় যে বস্তুটা আছে m3, 5 কিলোগ্রাম, সে ধরেন ভি বেগে যাচ্ছে। তাহলে এই ভি বেগে থিটা কোণে যদি যায়, এক্স অক্ষ বরাবর তার বেগের উপাংশ ভি কস থিটা, ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশ হচ্ছে ভি সাইন থিটা। সো আশা করি এইটুকু বুঝতে কারো কষ্ট হচ্ছে না।
এখন দেখেন এখান থেকে আমি কি করব, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত করব, তারপর ওয়াই অক্ষ বরাবর ভরবেগটাকে কি করব, সংরক্ষিত করব। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা প্রয়োগ করে, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে আদি ভরবেগ কত, জিরো, কারণ এক্স অক্ষে আদি বেগই জিরো, তাহলে আদি ভরবেগ জিরো। এখন এক্স অক্ষে শেষ ভরবেগ খেয়াল করেন, 3 কিলোগ্রাম ভরের যে বস্তু, এটা এক্স অক্ষে ভরবেগ আছে 4, কিন্তু 2 কিলোগ্রাম ভরের বস্তুর কি এক্স অক্ষে কোনো ভরবেগ আছে, নাই তো, কারণ সে যাচ্ছেই ওয়াই অক্ষে। তাহলে আবার 5 কিলোগ্রাম ভরের বস্তু, তার এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি কস থিটা। তাহলে এখান থেকে আমরা ভি কস থিটা ইকুয়ালস টু পাবো -12/5। আর যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, আমাদের ওয়াই অক্ষ বরাবর দেখেন আবারও আদি ভরবেগ জিরো, ওয়াই অক্ষে আমাদের যে শেষ ভরবেগ আছে m2 2 কিলোগ্রামের জন্য 6, m1 এর জন্য ওয়াই অক্ষে তো কোনো ভরবেগ নাই, কারণ m1টা যাচ্ছে এক্স অক্ষে, প্লাস 5 কিলোগ্রামের জন্য ওয়াই অক্ষে 5v সাইন থিটা। তাহলে এখান থেকে ভি সাইন থিটা ইকুয়ালস টু পাবো -12/5 মানে 2.4। আচ্ছা, এটাও -2.4ই আসে, কোনো সমস্যা নাই। এখন দেখেন 12/5 -2.4। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, ভি কস থিটা ভি সাইন থিটা দুইটাই নেগেটিভ আসছে না, ভি কস থিটা ভি সাইন থিটা যদি দুইটাই নেগেটিভ আসে, তাহলে লব্ধি ভেক্টর ভি ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কত পাবো, ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে 2.4 ইন্টু রুট ওভার 2, 3.39 মিটার পার সেকেন্ড। এবার অ্যাঙ্গেল থিটা কত হবে, আপনাদেরকে কিন্তু ভেক্টরে আমি এই জিনিস গুছিয়ে শিখাইছিলাম এবং বারবার বলছিলাম যে নিউটনিয়ান বলবিদ্যায় আসেন তখন টের পাবেন যে কেন কি আমি আপনাদেরকে শিখাচ্ছি। ও মা, এই গতিশীল তো এখানে লেখা নষ্ট হয়ে গেছে, টান দিছিলাম যখন, ওকে। এখন দেখেন আমরা তো না হয় বেগ পেলাম, বেগের মান পাইলাম, বেগের দিক কোন দিকে হবে সেটা এখন ওই যে নিউটনিয়ান বলবিদ্যায় এসে ভেক্টরের অ্যাপ্লিকেশন। দেখেন আমাদের ভি কস থিটা বের হয়েছে -2.4, ভি সাইন থিটাও বের হয়েছে -2.4। তাহলে ভি কস থিটা -2.4, ভি সাইন থিটা -2.4। তাহলে এই যে বেগটা, ভি বেগটা এখানে যদি থিটা উৎপন্ন করে, ট্যান থিটা ইকুয়ালস টু 2.4/2.4, শুধু মান নিয়ে চিন্তা করলে থিটার মান 45 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি দেখেন এইখানে কি বলা যায়, এক্স অক্ষের বিপরীত দিকের সাথে (45 ডিগ্রি কোণ করে নিচের দিকে কত বেগে যাচ্ছে, বেগটা বের করছি 3.39 মিটার পার সেকেন্ড বেগে, 3.39 মিটার পার সেকেন্ড বেগে চলমান। খেয়াল করে দেখেন আমাদের তাহলে এইটা হচ্ছে একটা সলভ। আমি এখন আরেকটা সলভ আপনাদেরকে শিখাবো, এটাও ভেক্টর পদ্ধতি, আরেকটা সলভও ভেক্টর পদ্ধতি, কিন্তু এটা ডিরেক্ট ভেক্টর অ্যাপ্লাই করব। সলভ 2 তে যাই, দেখেন আমরা সলভ 2 করি। সলভ 2 আমার শুরুতে m সমান 10 কিলোগ্রাম ভরের অবজেক্টটা ছিল, m1 সমান 3 কিলোগ্রাম,
তার বেগটা এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি, ভি ওয়ান ভেক্টর ইকুয়ালস টু 4i m2 সমান 2 কিলোগ্রামের জন্য তার বেগটা v2 সমান 6j। আমি এবার ডিরেক্ট ভেক্টর চিহ্নতে চলে আসলাম। আর m3 সমান 5 কিলোগ্রামের জন্য এর বেগ v3 ভেক্টর। আমাকে v3 ভেক্টর বের করতে হবে। আমি এবার ডাইরেক্ট ভেক্টর পদ্ধতিতে যাব। খেয়াল করেন, আমার আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ, শুরুতেই বলছিলাম পি আই ভেক্টর ইকুয়ালস টু পিএফ ভেক্টর। এখন আদি ভরবেগ কত? 0, তাহলে পিএফ ভেক্টরটাও 0 হইতে হবে। এখন শেষ ভরবেগ কোথা থেকে আসবে? m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর। এখন m1 কত? 3, v1 ভেক্টর কত? 4i প্লাস m2 কত? 2, v2 ভেক্টর কত? 6j প্লাস m3 কত? 5 ইন্টু v3 ভেক্টর। তাহলে দেখেন এখান থেকে v3 ভেক্টরটা আসবে আপনাদের -2.4i -2.4j। এই যে দেখেন চলে আসছে। এখন একটা ভেক্টর যখন জানেন, ভেক্টরের মান এবং দিক দুইটাই কি বের করা সম্ভব না? তাহলে এই যে দেখেন আবারও v3 ভেক্টরটা যখন -2.4i এবং -2.4j পাচ্ছেন, আমরা v3 ভেক্টরটা পেয়ে গেছি। এই v3 ভেক্টরের এখন কি বের করতে হবে? মান এবং দিক বের করতে হবে। তাহলে আমরা এখন এইখানে v3 যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে -2.4i -2.4j। ভেক্টরটাকে একই -2.4i -2.4j। সো এটা আমাদের v3 ভেক্টর। অ্যাঙ্গেল যদি থিটা হয়, tan থিটা সমান 1 বা থিটার মান 45 ডিগ্রি। এবং v3 ভেক্টরের মান √2.4 স্কয়ার প্লাস 2.4 স্কয়ার, 3.39 মিটার পার সেকেন্ড। তাহলে আবারও দেখেন সেই আগের মতো করেই এক্স অক্ষের বিপরীত দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে নিচের দিকে যাচ্ছে কত বেগে? 3.39 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে। সো এটা ছিল আমাদের টাইপ 1 এর প্রবলেম। এবার আসবো টাইপ 2 তে। আমরা নেক্সট যেটা দেখব টাইপ 2 এর প্রবলেম, সেটা হচ্ছে একটা গতিশীল বস্তু যদি বিস্ফোরিত হয়ে কয়েক টুকরায় পরিণত হয়। একটি গতিশীল বস্তু বিস্ফোরিত হয়ে কয়েক টুকরায় পরিণত হলে, আগে স্থির বস্তু বিস্ফোরিত হচ্ছিল, এখন কোন বস্তু বিস্ফোরিত হবে? গতিশীল বস্তু বিস্ফোরিত হবে। তাহলে প্রবলেমটাকে আগে আমরা ক্রিয়েট করি। ধরেন একটা বস্তু যার ভর 10 কিলোগ্রাম, সে এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং এক্স অক্ষের সঙ্গে ধরেন সে 30 ডিগ্রি কোণ করে চলছিল। এটা হচ্ছে বিস্ফোরণের আগের অবস্থা, এটা হচ্ছে বিস্ফোরণের আগে। এখন বস্তুটা কোনো কারণে বিস্ফোরিত হয়ে গেল। বিস্ফোরিত হয়ে সে কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখি। একটা টুকরা যার ভর 4 কিলোগ্রাম, সে ধরেন এক্স অক্ষে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর একটা টুকরা যার ভর 1 কিলোগ্রাম, সে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে
6 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো তৃতীয় টুকরা কোন দিকে এবং কত বেগে গতিশীল হবে। 3 নাম্বার টুকরাটা কোন দিকে যাবে, কত বেগে যাবে, খুবই ভালো কোশ্চেন। এখন আসেন আমরা এখানে আগে ধরে নিব যে তৃতীয় টুকরাটা কোনো একদিকে যাচ্ছে। সো আমরা আগে ধরে নেই যে মনে করি তৃতীয় টুকরাটি সলভ যখন করব মনে করি তৃতীয় টুকরা এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল। এখন তৃতীয় টুকরার ভর m3 ইকুয়ালস টু 10 মাইনাস 4 যোগ 1, 5 কেজি। এইবার আমরা তাহলে এই যে একটু আগে আপনাদেরকে আমি ভেক্টর বিশ্লেষণ শিখিয়ে ফেলছি, সেই ভেক্টর বিশ্লেষণ অনুযায়ী আমি আগাবো। সুতরাং তাহলে আমরা বিস্ফোরণের আগে পরে যা দেখছিলাম, দেখেন আমার তাহলে বিস্ফোরণের আগে এবং পরের সিনারিওগুলো দেওয়া ছিল। আমরা এখন m1 ধরে নিচ্ছি 4 কিলোগ্রামকে, m2 ধরে নিচ্ছি 1 কিলোগ্রামকে, এবং m3 হচ্ছে 5 কিলোগ্রাম, এবং সে এক্স অক্ষের সাথে থিটা কোণে কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। এই হচ্ছে আমাদের গোটা সিনারিওটা। এখন আমি আপনাদেরকে কি শিখাইছি, যে কোনো অক্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে, তাহলে এক্স অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা হতে আমি যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে দেখেন আদি ভরবেগ 10 ইন্টু 8 ইন্টু কস 30 ডিগ্রি। লাল যে অংশটুকু আছে, চিত্র যেটুকু লাল দিয়ে আঁকা, এটা হচ্ছে আদি অবস্থা। তাহলে আদি অবস্থায় ভর কত 10, বেগ কত 8, আর এক্স অক্ষ বরাবর চিন্তা করলে কি আসবে, কস 30 ডিগ্রি আসবে। তাহলে 10 ইন্টু 8 ইন্টু কস 30 ডিগ্রি ইকুয়ালস টু এক্স অক্ষে এমন ভরের বস্তুর ভর কত 4, বেগ কত 6 ইন্টু কস থিটা কস 0 ডিগ্রি, কারণ সে এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণে আছে। তারপর 1 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 1 ইন্টু 6 ইন্টু কস কত 60 ডিগ্রি, আর m3 সমান 5 ইন্টু ভি ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 69.28 ইকুয়ালস টু 24 প্লাস কস 60 ডিগ্রির মান হাফ, যেহেতু 3 প্লাস 5 ভি কস থিটা। তাহলে এখান থেকে আমরা ভি কস থিটার যে মানটা পাবো, 27 বিয়োগ করব 69.28 থেকে, সেটাকে ভাগ করব 5 দিয়ে, তাহলে 27 আপনার থাকে 42.28 ডিভাইড বাই 5, 5 8 40, 8.456। এটা হচ্ছে ভি কস থিটার মান। এবং এটা কোথা থেকে পেলাম, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা এটা পেলাম। একইভাবে আমরা ওয়াই অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি। চলেন আমরা ওয়াই অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে দিই। এটা ছিল এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে একইভাবে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে
আপনাদের একটা মজার জিনিস আমি শিখিয়ে রাখি। আপনারা যদি ঠিক মতো ইকুয়েশনগুলা লিখতে পারেন, দেখেন এক্স অক্ষে কস দিয়ে আসবে, ওয়াই অক্ষে কি দিয়ে আসবে, সাইন দিয়ে আসবে। একটু ভালো মতো খেয়াল করেন আমি কি করি। এই যে সমীকরণটা ছিল, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর চিন্তা করছি, তাহলে সব আসছে কি দিয়ে, কস দিয়ে। তাহলে ওয়াই অক্ষে চিন্তা করলে সব আসবে কি দিয়ে, সাইন দিয়ে। কিচ্ছু চেঞ্জ করবো না, খালি কসগুলোকে সাইন করে দিব। দেখেন আমার আর কোনো কিছু কষ্ট করার দরকার নাই, কসগুলোকে সিম্পলি সাইন করে দেন, কারণ ওয়াই অক্ষে গেলে কস সাইন হয়ে যায়। কাজ শেষ। তাহলে এইখানে সাইন 30 ডিগ্রির মান যেহেতু হাফ, 80 ইন্টু হাফ 40, এটা জিরো। সাইন 0 ডিগ্রির মান জিরো যেহেতু। সাইন 60 ডিগ্রি 0.877 ইন্টু 6, এটা আসবে 5.19 প্লাস 5 ভি সাইন থিটা। সুতরাং ভি সাইন থিটার যে মান আসবে সেটা আসবে 6.962। পেয়ে গেলাম আমরা, ভি কস থিটা পেয়ে গেছি, ভি সাইন থিটা পেয়ে গেছি। এখন যদি ভি কস থিটা, ভি সাইন থিটা দুটোই আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি কি পাবো সেটা দেখি। আমরা ভি কস থিটা, ভি সাইন থিটা দুটোই পেয়ে গেলে ভি কস থিটা এটার মান পেয়েছিলাম 8.546, ভি সাইন থিটা এটার মান পাইছি 6.962। তাহলে বেগ ভি সমান কত হবে, রুট ওভার 8.546 হোল স্কোয়ার প্লাস 6.962 হোল স্কোয়ার। তাহলে বেগ ভিটা আসবে 10.95 মিটার পার সেকেন্ড। এবং এখানে ট্যান থিটা যদি বের করতে যাই, 8.546 ডিভাইডেড বাই 6.962, এখান থেকে থিটা আসবে 39.46 ডিগ্রি। এই হচ্ছে আমাদের, দেখেন টাইপ 2টাও শেষ হয়ে গেল। নেক্সট টাইপে আমরা যাব, যেটা হচ্ছে টাইপ 3। টাইপ 1 টাইপ 2 দেখেন সোজা সরল রেখায় চলতেছিল। এখন টাইপ 3 হচ্ছে আমার একাধিক বস্তু না, একটা বস্তুই। খেয়াল করেন, আমার একটা বস্তু, এইখানে ছিল ভরবেগের সংরক্ষণশীলতা। এখন ভরবেগের সংরক্ষণশীলতার পাশাপাশি আমরা আরও কিছু জিনিসপত্র কনসিডার করব। সো টাইপ 3 করব হচ্ছে দুইটা বস্তু যদি দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হয়, সেক্ষেত্রে কি হবে। ধরেন দুইটা বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং সংঘর্ষের পর তারা মিলিত অবস্থায় একই সাথে চলতেছে, তখন কি হবে, টাইপ 3। দুইটি বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর মিলিত অবস্থায় একই দিকে চলতে থাকলে, দুইটা বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হবে এবং সংঘর্ষের পর মিলিত অবস্থায় একই ডিরেকশনে চলতে থাকবে, তখন কি হবে। চলেন আমরা যেহেতু ম্যাথ দিয়েই সলভ করতেছি, এখানেও একটা ম্যাথ নিয়ে আসি। ধরেন 4 কিলোগ্রাম ভরের একটা বস্তু, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা হচ্ছে 4 কিলোগ্রাম ভরের বস্তু, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি কোণ। আর একটা বস্তু যেটার ভর 3 কিলোগ্রাম, সেকেন্ড আর একটা বস্তু যার ভর 3 কিলোগ্রাম, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উপরের দিকে উঠতেছে।
এবং সে উঠতেছে ধরেন 12 মিটার/সেকেন্ড বেগে। এটা হচ্ছে সংঘর্ষের আগে। এখন সংঘর্ষ ঘটার পরে দুইটা বস্তু জোড়া লেগে গেল। জোড়া লেগে গেলে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গেলে মিলিত বস্তুদ্বয় কোন দিকে এবং কত বেগে চলবে। এই হচ্ছে আমাদের থার্ড সিনারিওটা, যে আমার দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তারা মিলিত হয়ে কোন দিকে কত বেগে চলবে যদি সংঘর্ষটা হয় কি দ্বিমাত্রিক সংঘর্ষ। তাহলে আমরা আমাদের যে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে সলভ করতে যাই। সো সলভ করার সময় আমরা যেটা কনসিডার করব, আমরা যখন সলভ করব একটা জিনিস খেয়াল করেন, দুইটা বস্তু যখন মিলিত হচ্ছে, মিলিত অবস্থায় তাদের মোট ভর কত? 3 আর 4 7 কিলোগ্রাম। তাহলে মোট ভর 7 কিলোগ্রাম। এখন তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে ভি বেগে চলতেছে, এটা আমরা ধরে নিই। তাহলে মনে করি বস্তুদ্বয় সংযুক্ত অবস্থায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নিব। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে এক্স অক্ষে ভরবেগ যে সংরক্ষণশীল থাকে সেটা অনুযায়ী দেখেন 4 × 10 এই যে এখন দেখেন অ্যাঙ্গেলের ব্যাপার চলে আসবে এখানে। কস কত? +30 না -30? অবভিয়াসলি -30। একটু পিছনে যান, ভেক্টরে যান। এই জিনিসগুলা ভেক্টরে আপনাদেরকে আমি বারবার বলছি, বারবার, যে আপনারা যখন পরের দিকে যে ভেক্টরের অ্যাপ্লিকেশন করতে যাবেন, অ্যাঙ্গেলগুলো যদি ঠিকঠাক মতো ক্লিয়ার না থাকেন অ্যাপ্লিকেশন করতে কষ্ট হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণশীলতা দেখতে যাই তাহলে দেখেন 4 × 10, ঠিক আছে, কজ -30, কারণ কি বস্তুটা নিচের দিকে যাচ্ছে। এরপর প্লাস সেকেন্ড বস্তুটার জন্য 3 × 12 cos +40 +45 ডিগ্রি ইকুয়ালস টু 7 × v cos থিটা। তাহলে আমরা এখান থেকে মানগুলো যদি বসাই 40 × cos -30 34.64, 36 × cos 45 ডিগ্রি 1/√2 ইন্টু হচ্ছে 36, এটা আসবে হচ্ছে 25.45 ইকুয়ালস টু 7v cos থিটা। v cos থিটা ইকুয়ালস টু আসবে 8.58। এখন এটা ছিল কোন অক্ষে? এক্স অক্ষে। আবার ওয়াই অক্ষ বরাবর দেখি। ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে ওয়াই অক্ষে যদি ভরবেগ সংরক্ষিত রাখি সেক্ষেত্রে জাস্ট কসগুলোকে সাইন দিয়ে রূপান্তর করে দিব। 4 × cos ইন্টু সাইন -30 প্লাস 3 × 12 ইন্টু সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 7v sin থিটা।
দেখেন কত সহজ, একটা ইকুয়েশন লিখলে আরেক ইকুয়েশন চলে আসে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কিন্তু এখানে -30 মাইনাস হাফ, তাহলে -20 প্লাস 25.45 ইকুয়ালস টু 7b সাইন থিটা। ভি সাইন থিটা এটার মান আসবে 0.778। তাহলে ভি কস থিটা জানি, ভি সাইন থিটা জানি। এখান থেকে আমরা তাহলে এবার দেখেন ভি কস থিটা 8.58, ভি সাইন থিটা 0.778। এখন তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যেটা পাবো রুট ওভার 8.58 হোল স্কোয়ার প্লাস 0.778 হোল স্কোয়ার। ক্যালকুলেশন যদি আমরা করি এটা পাবো 8.61 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আবার দেখেন ট্যান থিটা, দুইটাই যেহেতু পজিটিভ তার মানে বোঝাই যাচ্ছে এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, দুইটাই পজিটিভ। কস থিটাটা হচ্ছে অনেক বড় 8.58, বিশাল বড় কস থিটা। সাইন থিটা পুচকে, তার মানে যে উৎপন্ন কোণটা সেটা খুবই কম হবে, থিটাটা খুবই কম হবে। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভি সাইন থিটা, মানে 0.778 ডিভাইডেড বাই ভি কস থিটা, 0.778 ডিভাইডেড বাই 8.58। তাহলে থিটা আসবে মাত্র 5.18 ডিগ্রি। তাহলে বস্তুদ্বয় মিলিত অবস্থায় এক্স অক্ষের সাথে 5.18 ডিগ্রি কোণ করে যেতে থাকবে। ওকে, আচ্ছা, মাঝখানে কেউ একজন মনে হয় হাত তুলছিলেন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? হ্যাঁ, হুম, আচ্ছা, এক্স অক্ষ বা এক্স অক্ষের ধনাত্মক বলতে আসলে একই জিনিসই বোঝায়, কারণ স্ট্যান্ডার্ডটা কি, এক্স অক্ষ বলতে আমরা আসলে কি বুঝাবো, প্লাস না মাইনাস? আমি যদি শুধু এক্স অক্ষ বলি প্লাস, সো আমি আগের কোথাও লিখি না, এখানে লিখছি, ডাজন্ট ম্যাটার। আপনি এক্স অক্ষও যদি বলেন তাও সবাই বাই ডিফল্ট ধরেই নিবে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে পরের প্রবলেমে চলে যাই। এটা ছিল আমাদের টাইপ 3 প্রবলেম। আরেকটা টাইপ আছে টাইপ 4। যদি দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পর তারা একত্রিত না হয়ে বিচ্ছিন্নভাবেই চলতে থাকে, তাহলে দুইটা বস্তু পরস্পর দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হবে কিন্তু সংঘর্ষের পর তারা মিলিত না হয়ে বিচ্ছিন্নভাবে চলতে থাকে, এটা হবে আমাদের টাইপ 4। দুইটি বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর বিচ্ছিন্নভাবে যদি চলতে থাকে, সেক্ষেত্রে কি হবে চলেন দেখি সেক্ষেত্রে কি হয়। আমার এখানে আমরা ধরে নেই একটা বস্তু যাচ্ছে 4 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আরেকটা বস্তু 3 কিলোগ্রাম ভরের, সেও এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে।
এখন এটা ছিল সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরে একটা বস্তু 4 কিলোগ্রাম ভরের বস্তু, সে ধরেন উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বাম দিকে চলে গেল। উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বাম দিকে চলে গেছে 8 মিটার/সেকেন্ড বেগে। এটা 4 কিলোগ্রাম ভরের বস্তু, এটা হচ্ছে সংঘর্ষের পরে। এখন জিজ্ঞেস করা হলো সংঘর্ষের পরে অপর বস্তুর বেগ কত, এটা প্রশ্ন করা হলো। একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি ভেক্টর পড়ানোর সময় আপনাদেরকে বারবার বলছি, আমি ভেক্টর খুব স্লো পড়াচ্ছিলাম, গুছায় পড়াচ্ছিলাম, প্রত্যেকটা দিক দেখাইছি। এই যে আজকে এসে টের পাবেন যে ভেক্টর কত জরুরি, টের পাওয়ার কথা অলরেডি, যে যারা ভেক্টর ঠিকমতো বুঝছেন আপনাদের কাছে এই ম্যাথগুলো খুব ইজি ম্যাথ। আরে ভাই খালি উপাংশে ভাগ করে দাও, হয়ে গেছে, যাবে, কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যারা ভেক্টরে ফাঁকিবাজি করছেন না, এত কিছু তো পড়ার দরকার নাই, এত কিছু দেখার দরকার নাই, তারা কিন্তু এখানে এসে ঝামেলায় পড়বেন। সো এইসব কথাবার্তা বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে ফিজিক্স কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আপনার যদি কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে না থেকে যে না কোথায় কোনো অঙ্ক বেশি করানো হচ্ছে এসবের পিছনে ছুটতে থাকেন, যত সামনে যাবেন তত ঝামেলা আপনার বাড়বে। অঙ্ক বেশি করা দরকার না, দরকার যেটা হচ্ছে যে কয়টা অঙ্ক করবেন সেগুলোর মাধ্যমে যাতে পুরা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে। ধরেন একটা চ্যাপ্টারের সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বেশি হলে 20টা থেকে 25টা ম্যাথের দরকার হয়, আর এই বেশি দরকার হয় না। এক একটা কনসেপ্ট আপনি একটা ম্যাথ গুছিয়ে করতে পারলে এনাফ। কিন্তু আপনার কনসেপ্ট গুছাইলো না, আপনি ম্যাথ করলেন একটা চ্যাপ্টার থেকে 100টা, পরের চ্যাপ্টারে যে আপনি কিছুই বুঝবেন না। এই জন্য আমি ওয়ার্ন করি আপনাদেরকে যে স্লো অ্যান্ড স্টাডি, বাট কনসেপ্টটাকে গুছিয়ে যান। ওকে চলেন তাহলে এই ম্যাথ করি। এই ম্যাথ এখন সহজ ম্যাথ। কেমনে এই ম্যাথ সহজ ম্যাথ দেখি। এই ম্যাথটা কিভাবে সহজ ম্যাথ সেটা আমরা দেখব। আমরা এখন আবারও, যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকে সংঘর্ষের আগে এবং পরে, সেহেতু আমরা আগে সংঘর্ষের আগের অবস্থা বাম পাশে, সংঘর্ষের পরের অবস্থা ডান পাশে নিলাম। আমরা ধরে নেই অপর যে বস্তুটা আছে সেই বস্তুটা, যার ভর 3 কিলোগ্রাম, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল হবে। তাহলে আমরা মনে করি অপর বস্তুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে ভি বেগে চলমান। এটা আমরা মনে করি। এখন দেখেন আমরা তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে যেটা পাবো সেটা হচ্ছে 4 × 10 cos 30 ডিগ্রি প্লাস 3 × 15 cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 4 × 8। এইটা একটু খেয়াল করেন, এই ডায়াগ্রামের দিকে একটু তাকান। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত? 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। এখানেই ট্রিক্সটা, যে আপনার অ্যাঙ্গেলগুলো ঠিকমতো মেজার করতে পারতে হবে। প্লাস 3v cos থিটা। তাহলে এখান থেকে যেটা আসবে একটু কনসাইজ করি, বাম দিকে 34.64 যোগ 22.5 ইকুয়ালস টু -16 প্লাস 3v cos থিটা।
সুতরাং ভি কস থিটার মান যেটা আমরা পাবো সেটা হবে 24.38। একইভাবে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে যদি ওয়াই অক্ষে ভরবেগ সংরক্ষিত থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে জাস্ট কসগুলোকে সাইন করে দেই। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 প্লাস 38.97 ইকুয়ালস টু 32 ইন্টু সাইন 120 ডিগ্রি। তাহলে 32 ইন্টু সাইন 120 ডিগ্রি করলে 27.71 প্লাস 3v সাইন থিটা। তাহলে ভি সাইন থিটা যেটা পাবো এটা আসবে 10.42। এই যে দেখেন ভি কস থিটা পেয়ে গেছি, ভি সাইন থিটা পেয়ে গেছি। তাহলে ভি কস থিটা এবং ভি সাইন থিটা আমরা যদি পেয়ে যাই, এটা থেকে ভি কস থিটা ইকুয়ালস টু 24.38, ভি সাইন থিটা ইকুয়ালস টু 10.42। তাহলে ভি যেটা আসবে রুট ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যেটা পাবো 26.51 মিটার পার সেকেন্ড। দুইটাই যেহেতু পজিটিভ আসছে আর টেনশন নাই, ট্যান থিটা ইকুয়ালস টু ভি সাইন থিটা বাই ভি কস থিটা। তাহলে 10.42 ডিভাইডেড বাই 24.38। এখান থেকে থিটার মান ক্যালকুলেট করে বের করি, এটা আসবে 23.14 ডিগ্রি। সুতরাং আমার তাহলে এই যে দেখেন সংঘর্ষের পর 3 কিলোগ্রাম ভরের বস্তুটা এক্স অক্ষের সঙ্গে থিটা সমান 23.14 ডিগ্রি কোণে কত বেগে যাবে, ভি সমান 26.51 মিটার পার সেকেন্ড বেগে যাবে। বস্তুর ভর কত, 3 কিলোগ্রাম। এই হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার যত সিনারিও আছে সব। সো আপনাদের কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা এখানেই শেষ। যে একমাত্রিক বেগ হোক দ্বিমাত্রিক বেগ হোক, আপনারা ইনশাল্লাহ ভরবেগের সংরক্ষণশীলতায় সবাই যারা ক্লাস 2টা করছেন মাস্টার হয়ে যাওয়ার কথা। এখন আমরা নেক্সট ক্লাসে যেখানে যাব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংঘর্ষ দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এগুলার টাইপগুলা আপনারা ক্লাস 9-10-এ পড়ে আসছেন, কিন্তু আমি আবার ডিটেইলসে যাব যে স্থিতিস্থাপক সংঘর্ষ কীরকম, অস্থিতিস্থাপক সংঘর্ষ কীরকম, সেখান থেকে কি কি রকমের ম্যাথ হতে পারে, সবগুলো ইনশাল্লাহ আমি দেখাবো তাহলে আগামী ক্লাসে। তাহলে ইনশাল্লাহ সোমবারের ক্লাসে আপনাদের সঙ্গে কথা হবে কি নিয়ে, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন না থাকলে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে আবার সোমবারে। সবাই পড়ালেখা করেন ঠিকমতো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।